এটা হচ্ছে টেকনো স্পার্ক 20, যা নাকি স্প্ল্যাশ প্রুফ, মানে এভাবে পানি টানি লাগলেও কোনো সমস্যা নেই। এটা কিন্তু একটা বাজেট ফোন যার দাম মাত্র 16,999 টাকা, যাতে নাকি এরকম পানি লাগলে সমস্যা হবে না। IP53 রেটিং রয়েছে। ওই শিট, আবার পানির মধ্যেও পড়ে গেল রে। এবার কি অবস্থা কে জানে। না, টিকে আছে, এই যে ঠিকঠাকভাবে টিকে আছে, সমস্যা নেই। তবে এইভাবে কেউ পানির মধ্যে আবার ফেলতে চান না। IP53 মানে এটা IP68 এর রেটিং নাই কিন্তু, বাট হ্যাঁ এই ধরনের স্প্ল্যাশ লেগে গেলেও কোনো ধরনের সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। টেকনো স্পার্ক 20 বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, 8/256GB ভ্যারিয়েন্ট, এবং দাম হলো 16,999 টাকা। 17,000 টাকার এই ডিভাইসের স্পেশালিটি কোন জায়গায়? শুরুতে যেমনটা দেখছিলেন, এটাতে IP53 রেটিং রয়েছে, স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট প্রুফ বলতে পারেন। দেন এই স্মার্টফোনে আমরা দেখছি মিড হেলিও G85 রয়েছে, তারপরে 90 হার্টজ এর ডিসপ্লে রয়েছে ডুয়াল স্পিকার। তো দুইটা স্পিকার থাকলে একটু অন্যরকম মজা পাওয়া যেতে পারে। প্লাস এটাতে 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই সমস্ত কিছু মিলে এই ডিভাইস। আমরা এখন বাকিটা জানবো আজকের এই ভিডিওতে, আসলে কেমন কি রেজাল্ট করলো, কেনা যাবে নাকি যাবে না, কাদের জন্য এই ডিভাইস। ডিজাইনে একেবারে নতুন তো তেমন কিছু দেখছি যে এমনটা না, এরকম সেম টাইপের ডিজাইনের বেশ কিছু স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের, এটা আপনারাও জানেন। আর একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করতে পারে, সেই ক্ষেত্রে মনে হয় দেখতে আরো বেশি সুন্দর লাগতো। তবে স্কোয়ার বক্সি শেপ, মানে এখনকার দিনে যে ডিজাইনগুলো দেখি তার ব্যতিক্রম আর কি এটা না। এর বডি ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের তৈরি, রিয়ার প্যানেলটাও প্লাস্টিকের তৈরি। রিয়ার প্যানেলটা একটু ফ্রস্টেড টাইপের একটা ভাইব দেয়, এক ধরনের প্যাটার্ন আছে, লাইট পড়লে পরে ওইটা ভিজিবল হয় আর কি। ক্যামেরা মডিউলটাও বেশ বড় সড়ো, যেখানে দুইটা ক্যামেরা আছে আর কি। বডি ফ্রেম আমরা দেখছি 3.5mm হেডফোন জ্যাকটাও আছে। আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা মনে হয় না এটাতে নেই, যেটা থাকলে ভালো হইতো আর কি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অর্থাৎ এর যে হোম বাটন ওটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে। এটা প্রাইস পয়েন্ট অনুযায়ী ফাস্ট এবং একুরেট বলা যায়। স্মার্টফোনটার ফ্রন্ট সাইডে চলে আসলে আমরা দেখতে পাই 90% স্ক্রিন টু বডি রেশিওর একটা ডিসপ্লে রয়েছে, যা মূলত HD+ রেজুলেশনের, এবং এটা হলো IPS LCD প্যানেল। আর এখানে আপনারা 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। PPI হলো গিয়ে 267। এই ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 180 হার্টজ। তো 90 হার্টজ দিয়ে ওরা একটু পোষানোর ট্রাই করছে, 90 হার্টজটা ঠিকভাবে পুস্ট করতে পারে, যার দরুন আমরা দেখছি বেশ স্মুথ একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে, এবং ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলোতে আমরা 90 হার্টজ ঠিকঠাক পেয়েছি। বাট ফুল HD+ রেজুলেশনের মজাটাও আবার মিস করছি। মোটামুটি একটু দূরে রেখে দেখলে এটা মনে হয় না যে রেজুলেশনের ঘাটতি আছে, কিন্তু কাছ থেকে দেখলে ঠিক ভালোভাবে সেটা বুঝতে পারবেন আর কি। এমনিতে এই ডিসপ্লেটা অ্যাজ IPS মোটামুটি কালারফুল, একটু কুলারের দিকে কালার দিচ্ছে, আর যদি কর্নার এরিয়া থেকে তাকান সেই ক্ষেত্রে একটু শিফটিং দেখবেন। এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে। লোয়ার চিনটা একটু মোটা, আর হচ্ছে এর যে পাঁচল কাটআউটটা এইটা একটু বড় সড়ো লাগে আর কি, যেটার সাইজ মোটামুটি বেশ বড়ই। খুব কাছ থেকে দেখলে আপনারা হালকা শ্যাডোর মতো লক্ষ্য করবেন। তো এই ডিসপ্লেটার কমতির জায়গায় ওটাই, যেটা ফুল HD+ রেজুলেশনের না। বাট এটুকু বাদ দিলে এই বাজেটের একদমই অ্যাজ ইউজুয়াল ডিসপ্লেগুলো যেমন রেজাল্ট দেয় ওরকম একটা রেজাল্ট দিয়েছে। ইনডোরের জন্য ব্রাইটনেস আমরা মোটামুটি ঠিকঠাক দেখছি, আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগলও করছে এই ডিসপ্লে আবার, কিন্তু চালানোর উপযোগী ছিল। স্মার্টফোনটি রান করছে হাইওয়েস 13.5 বেসড অন অ্যান্ড্রয়েড 13। র্যাম রয়েছে 8GB, স্টোরেজ রয়েছে 256GB, এবং প্রসেসর হিসেবে রয়েছে মিড হেলিও G85। এটা মোটেও রিসেন্ট টাইমের প্রসেসর না, একটা সময় অজস্র ফোনে ব্যবহার করছি এরকম প্রাইস পয়েন্টে, বাট রাইট নাও এরকম প্রাইস পয়েন্টও পাওয়া যায় না এখন। তো মানে ওই যে কি বলে টাইগার সিরিজের বা ইউনিএসওসির প্রসেসরগুলোই পাওয়া যায় এরকম প্রাইস পয়েন্টে। তো সেই জায়গা থেকে এই প্রসেসরকে আমি খারাপ বলবো না, একটু আগেকার প্রসেসর হলেও G85 মোটামুটি ক্যাপেবল একটি প্রসেসর, এবং এরকম প্রাইস পয়েন্টের জন্য মেনে নেওয়ার মতো ছিল। আর র্যামটা ভালো আছে, 8GB র্যাম, এটাও ঠিকঠাক আছে। আমরা মনে হয় 256GB একটু কমই পাই এরকম প্রাইস পয়েন্টে। তবে এটাও ঠিক, আপনি যদি বাজেট আরো কিছুটা বাড়াতে পারেন তাহলে হয়তো মিড হেলিও G99ও পেয়ে যাবেন। বাট আপনার বাজেট যদি একদম 17,000-এর মধ্যেই লক হয়ে থাকে তাহলে রাইট নাও এটা আপনার জন্য ভালো প্রসেসর হিসেবেই গণ্য হচ্ছে। আচ্ছা, ডে টু ডে লাইফে এর পারফরমেন্স কিন্তু ভালোই ছিল, রেগুলার কাজবাজ খুব সহজে হ্যান্ডেল করতে পারছে। 8GB র্যাম আছে যেহেতু, মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট দেয়, অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদমই ডিসেন্ট আছে, কোনো ধরনের ল্যাগ, আটকে যাওয়ার মতো সমস্যা দেখছি না। অনেক সময় হয় না একদম আটকে থাকে, ফ্রিজ হয়ে যায়, হ্যাং করতে থাকে বা রিস্টার্ট নেয়, এই প্রবলেমগুলো কিন্তু এই ডিভাইসে আমাদের ইউজেসে আমরা ফেস করিনি। যদিও এই ডিভাইস আমাদের কাছে আছে অনেকদিন এমনটাও না, এটা আমাদের কাছে এক সপ্তাহের মতো আছে, তাতে করে আমরা এই ধরনের প্রবলেম ফেস করিনি। তবে এর ইউএর মাঝে বেশ কিছু ব্লুটওয়্যার রয়েছে, এগুলো প্রয়োজন না হলে আনইনস্টল করে ফেলবেন, সেই ক্ষেত্রে এর থেকে আরো ক্লিন একটা আপনি লুক পাবেন, পাশাপাশি পারফরমেন্সে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া সম্ভব, যেহেতু অ্যাপ্লিকেশনগুলো আর এখানে প্রেসার দিয়ে থাকবে না আর কি। ডে টু ডে লাইফের ইউজেসে এই ফোনটা খুব বেশি হিট জেনারেট করছিল না, বাট গেমিং টাইমে মোটামুটি হিট জেনারেট করছিল। আমরা PUBG ট্রাই করছিলাম, যা সর্বোচ্চ HD হাই ফ্রেম রেটে এতে খেলা যেতে পারে। HD হাই ফ্রেম রেটে আমি খেলার সাজেস্ট করবো না, একটু লোয়ার সেটিংসে খেললে এর থেকে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন, এবং তখন স্টেবল রেজাল্ট দিতে পারে, পাশাপাশি ফোনটা অতিরিক্ত গরম হয় না। ফ্রি ফায়ারের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু আরো কিছুটা বেটার পেয়েছি PUBGর তুলনায় আর কি, এখানে স্মুথ রেজাল্ট দিচ্ছিল। ইভেন এই জায়গাটাতে মনে হয়েছে অনেকটাই স্টেবল ভাবে ধরে রাখতে পারছিল পারফরমেন্স এই স্মার্টফোনটি। এর পাশাপাশি আরো কয়েকটা গেম টাইম প্লে করা হয়েছে, যেগুলো মোটামুটি প্লেয়াবল রেজাল্ট দিচ্ছে। যদি ওই বলেন 16-17 হাজার টাকার মধ্যে স্মার্টফোন হিসাবে কি গেমিং এর জন্য এটাকে চুজ করা যায়? হ্যাঁ, রাইট নাও অফিসিয়াল ডিভাইস হিসেবে এটাকে চুজ করা যায়, কারণ এর চাইতে বেটার প্রসেসর এই মুহূর্তে আছে বলে তো আমার মনে হয় না, থাকলে এরকম বা এর সমকক্ষই থাকবে আর কি। ইয়েস, ফাইনালি ক্যামেরা। বাট ক্যামেরাতে যাবো তার আগে আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই বাট এভরিডে ভিডিও দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিও
ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, কিছু তো একটা করবেন, যাতে করে আমি বুঝতে পারি হ্যাঁ ভালো লেগেছে ভালো লাগেনি, অথবা আমাদের উদ্দেশ্যে যদি কোনো ধরনের সাজেশন থাকে সেগুলো কিন্তু কমেন্ট করে একটু জানাতে পারেন, সেক্ষেত্রে আমরা ওইভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এরপর যদি ক্যামেরাতে আসি, সেখানে আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটার, এর পাশাপাশি 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি সেন্সর রয়েছে। এর যে মেইন শুটার এটা হচ্ছে গিয়ে 1.6 অ্যাপারচারের। ডে লাইট কন্ডিশনে আমরা দেখছি ভালোই শার্পনেস, ডিটেল, পাশাপাশি বেশ ব্রাইট ছবি দিচ্ছে এবং কালারটাও একটু শিফট করতে দেখছি। ম্যাক্সিমাম ছবিতে যে বিষয়টা আমরা খেয়াল করছি ওয়ার্ম টোন, ইভেন সেটা যদি কোনো হিউম্যানের ছবি তুলতে যান সেই ক্ষেত্রে দেখবেন যে স্কিন টোনটা বেশ কিছুটা ওয়ার্মের দিকে নিয়ে নেয়, যে জিনিসটা দেখতে অনেকের কাছে ভালো লাগতে পারে আর কি। মানে সোশ্যাল মিডিয়া একটু রেডি টাইপ ছবি দেয়, অনেক ছবিতে আমরা খেয়াল করছিলাম কালারটা একটু বুস্টেড দেয়, একটু স্যাচুরেটেড করে ফেলে, কালারফুল ছবি আর কি দেয় মোটামুটি। আর লো লাইটের দিকে অনেকটা কন্ট্রাস্টি করে ফেলে। ইভেন আপনি ডে লাইটের ছবিতে যে সমস্ত জায়গাগুলো দেখবেন যে একটু শ্যাডো এরিয়া, সেই জায়গাগুলো একটু কন্ট্রাস্টি হচ্ছিল, পাশাপাশি সেখানে গ্রেনের দেখাও একটু পাওয়া যায় আর কি। আর হাইলাইট ব্যালেন্সটাতে একটু ইস্যু আছে, অর্থাৎ এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু প্যারা খাচ্ছিল এই ডিভাইসটি। লো লাইটের দিকে পারফরমেন্স মোটামুটি এরকম প্রাইস পয়েন্ট অনুযায়ী আশানুরূপী আমি বলবো, স্টাডি করে ধরে রাখতে পারলে এর লো লাইটের ছবিও কাজে লাগাতে পারবেন, তখন আলো কিছুটা বাড়িয়ে দেবে, সফটনেস তারপরও থাকে ঠিকই, বাট রেগুলার মোডের তুলনায় বেশ কিছুটা বেটার ছবি দিতে পারে। ইভেন বলতে পারেন যে ইউজেবল ছবি পাচ্ছেন আর কি। বাট এর বাইরে আর কোনো প্রয়োজনীয় সেন্সরস নেই কিন্তু এতে। আর হ্যাঁ, পোর্ট্রেট মোড আছে, এজ ডিরেকশনে একটু টুকটাক মিসম্যাচ করতে দেখছি, মেইন সাবজেক্টকে অনেকটাই সফট করে ফেলে। আর এখানেও ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল একটু প্যারা খায়, বাট একদম ঠিকঠাক লাইট দিতে পারলে আপনি কাজে লাগানোর ছবি পোর্ট্রেট মোডও পাবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার মোটামুটি ভালোই ছিল, এখানে 32 মেগাপিক্সেলের আপনারা শুটার পাচ্ছেন, যা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু ভালোই শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে। কিন্তু ওয়ার্ম টোন এখানেও বিদ্যমান ছিল, ডাইনামিক রেঞ্জ ততটা বেটার পাইনি আর কি। বাট ঠিকঠাক লাইট দিতে পারলে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট নিয়েও সন্তুষ্ট থাকবেন আপনারা। ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 2K 30 FPS মেইন ক্যামেরায় আর কি। বাট স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন অনেকটাই। যদি স্ট্যাবল হাতে শুট করতে পারেন তাহলে এর ভিডিও কাজে লাগাতে পারবেন, কিন্তু তারপরেও একটা ইস্যু আমরা খেয়াল করছিলাম এখানে ভালো রকমেরই, সেটা হলো এক্সপোজার ব্যালেন্সে। যখন লো লাইট থেকে হাইলাইটে যায় ওইটা ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল আর কি। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। ভিডিও রেকর্ড হচ্ছে 2K 30 FPS, যেমনটা আপনারা দেখছেন। এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে হিমশিম খাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে যদি বেশি আলো টালো থাকে ওইটা খুব একটা ভালোভাবে সামলাতে পারে না। কালার টোনটাও যেমনটা দেখছেন আর কি, কালারটা একটু শিফট করে। আর সাউন্ড কিন্তু সরাসরি এই ফোনেই রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। স্মার্টফোনটিতে ডুয়াল স্পিকার রয়েছে, যারা মিডিয়া কনজাম্পশন করেন কিংবা আপনি গেমিং করেন তাদের জন্য একটু বাড়তি সুবিধা দেবে। দুই সাইড থেকে সাউন্ডটা দিলে পরে একটু শুনতেও ভালো লাগে। তো এই ফোনটাতে সেই বিষয়টা পাচ্ছেন আপনারা। সাউন্ড মোটামুটি ক্লিয়ার, ভলিউম লেভেলও ভালোই আছে। আর ফুল ভলিউমে কিছু কিছু সাউন্ড ডিসটরশন দিতে পারে, লাউডনেস নিচেটা একটু বেশি আর কি। এয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে এই ডিভাইসে। প্রয়োজনীয় সেন্সরগুলো কিন্তু আমরা পেয়েছি, যেমন জাইরোস্কোপ সেন্সরও রয়েছে এই ডিভাইসটাতে। ব্যাটারি পাবেন আপনারা 5000 mAh এর, আর 18 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে। মোটামুটি স্ট্যান্ডার্ড ধরে নেওয়া যায় এরকম প্রাইস পয়েন্ট থেকে আর কি। আর একটু বড় ওয়াটের চার্জার দিলে তো সুবিধা হইতোই, বাট এটা দিয়েও কাজ চলে যাবে, কারণ এটার ব্যাকআপ আবার যথেষ্টই ভালো। একদিন প্লাস টাইম এটার থেকে আপনারা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন ইজিলি। তো এই ছিল টেকনো স্পার্ক 20। হ্যাঁ, বেশ কিছু জায়গায় স্পেশাল কিছুই অফার করছে, যেমন ধরুন এটাতে ডুয়াল স্পিকার রয়েছে, এইটাতে আমরা দেখছি G85 এর মতো প্রসেসর, তারপরে এই স্মার্টফোনটাতে IP রেটিং রয়েছে, যেটাও এরকম প্রাইস পয়েন্টে দেখাই যায় না বলা যায়। এই জায়গাগুলো অবশ্যই ভালো করছে ওরা, বাট আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল ক্যামেরাতে। আর যদি কিনা এটাতে ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে দিত তাহলে কোনো ধরনের কমপ্লেনই থাকতো না, অথবা দাম কিছুটা কম হলে, মানে 16 মধ্যে যদি এটা লক করা যেত তাহলে আমি এগুলো নিয়েও কথা বলতাম না। আরেকটা বিষয় মনে রাখতে পারেন, এই যে HD প্লাস রেজলিউশনের প্যানেলটা দিয়েছে, এরপরে G85 প্রসেসর রয়েছে, এই দুইটার কম্বো কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিচ্ছে এই স্মার্টফোনটিতে। বাট যদি ফুল HD প্লাস হতো তাহলে G85 পেরে উঠতে কষ্ট হয়ে যেত, তখন আমরা আবার এই লেভেলের পারফরমেন্স পেতাম না যেটা এখন পাচ্ছি আর কি। সো এই ডিভাইসটা কাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।